নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। এক আনন্দদায়ক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নিযুক্তি প্রাপকদের মধ্যে নিয়োগ পত্র বন্টন করা হয়। একটা সাইড থেকে দিয়েন Honorable Minister Shri Sudhanshu Das Mahoday, Honorable Minister Shri। आज एक बहुत ही महत्वपूर्ण और एक बहुत ही हिस्टोरिक ओकेजन है। बात है कि आज माननीय मुख्यमंत्री जी खुद आकर सबका, इसके पहले एक मेजर रिक्रूटमेंट हुआ था फॉर द PSR। उनके गाइडेंस से वी हैव ऑलवेज मेड एन एफर्ट कि हम अपनी কিছুদিন আগে অর্থাৎ 9 মে আমরা গোমতী জেলার অমরপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এট দ্য রেট অফ 210 crore। এবং আমরা এই সরকার চেষ্টা করছি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে বিভিন্ন সুযোগ, তাদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ যাতে হয়, শুধু তাই নয়, সামাজিক অর্থনৈতিকভাবে তাদের যে উন্নতি হয় অন্তিম ব্যক্তি পর্যন্ত, সেই প্রচেষ্টা আমাদের সরকার সেখানে করছে। এর মধ্যে এই মার্চে এখানে কিছু ডাটা আমার বক্তা এখানে রেখেছেন, রাজীববাবু রেখেছেন, যে মার্চের 2025 পর্যন্ত ডাইন হার্নেস সহ 17,554 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। চাকরি নেই আর কর্মসংস্থানের কথা তো আমি এখানে আর আনছি না, অনেকবার অনেক জায়গায় আমি বলেছি, মানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। এখানে MSMEর কথা যদি বলি, MSMEর মধ্যে মাইক্রো যারা এন্টারপ্রেনার হয়েছেন তাদের মধ্যে প্রায় 2.1 লাখ আমাদের এন্টারপ্রেনার এখানে হয়েছে। বিভিন্ন জায়গায় স্মল এবং মিডিয়াম যারা বিজনেসম্যানরা আছেন সেখানেও তারা কিন্তু যুক্ত হয়েছে। প্রচুর মানুষের কর্মসংস্থানে আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা যে এন্টারপ্রেনার হতে হবে, নিজে এন্টারপ্রেনার হোক, অন্যকে চাকরি দাও, সেই একটা জোয়ার ত্রিপুরাতে কিন্তু সেটা এসছে। এখানে গত 19 এপ্রিল 2025 DPSCর মাধ্যমে নির্বাচিত 11 জনকে স্মল সেভিং ইন্সপেক্টর পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 26 এপ্রিল 2025 এই হলের মধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 479 জনকে অফার দেওয়া হয়েছে। 30 এপ্রিল 2025 এখানে 228 জন শিক্ষকের নিয়োগপত্র দেওয়া হয়েছে। এখানে রাজীববাবু বলেছেন যে শিক্ষা আমাদের প্রায়োরিটি, সেখানে টেটের মাধ্যমে এত কোয়ালিটি টিচার এখন আসছে। আস্তে আস্তে করে আমরা যেখানে শিক্ষকের সমস্যা, আগামী দিনের যারা প্রজন্ম তারা প্রপার শিক্ষা, এসব কোয়ালিটি যে টিচার এখন আসছে তাদের মাধ্যমে সেটা পাবে এবং বিভিন্নভাবে ওনাদেরকে আরও যাতে স্কিল ডেভেলপমেন্ট করা যায়, সেই বিষয়গুলো এডুকেশনের দিক দিয়ে তারা যাতে আরও উন্নত মানের ট্রেনিং পায়, সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা শুনে খুব খুশি হবেন যে শুধুমাত্র 2025 সালে 5/2/25 থেকে আজকে এই 13 তারিখ পর্যন্ত 2025 পর্যন্ত 4,499 জন সরকারি চাকরি নিয়োগপত্র পেয়েছেন এবং অনেকেই কাজে
সঙ্গে আমরা কাজ শুরু করে দেব। আমরা এখানে অত্যন্ত খুশি লাগছে যে আমাদের মেয়েরা বা বোনেরা তারা আজকে এখানে চাকরি পাচ্ছেন। 33% যে আমাদের সরকারি নীতি সেটাকে পুরোপুরিভাবে আমরা কিন্তু সেটাকে লক্ষ্য রাখি। আমরা তাদের যাতে মহিলারা সশক্তিকরণ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। 332 জন মহিলাকে আজকে অফার দেওয়া হচ্ছে এবং তাতে করে তারা নিজেরা কিন্তু স্বাবলম্বী হবে এবং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হবে। আপনারা এখানে আমি আপনাদের সামনে বলতে চাই, শুধু তাই নয়, ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। 916 জন পুলিশ কনস্টেবল, আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি। আমরা চাই যে ত্রিপুরা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যখনই ডিজিপি সাহেবের সাথে কথা হয় বা অন্যান্য আধিকারিকদের সাথে যখন কথা হয় বা বিভিন্ন সময় আমি নিজেও আমাদের মন্ত্রী বাহাদুরও অনেক সময় অনেক জায়গায় খবর রাখেন, ওনারাও বলেন যে সেখানে পুলিশের সংখ্যা খুব কম। তো আমরা আস্তে আস্তে করে তার যে ডেফিসিয়েন্সি সেটা আস্তে আস্তে করে আমরা কমিয়ে আনবো এবং আমি আশা করি তারা তাদের মানে সর্বোত্তম শক্তি এবং দক্ষতার সাথে ট্রেনিং তো আপনারা পাবেনই, তার সাথে এডিসি সদর খুমলুং এলাকাতে রাতের বেলায় চলল গুলি। স্বাভাবিকভাবেই আচমকা গুলির আওয়াজে এলাকার স্বাভাবিক জনজীবন দারুণভাবে প্রভাবিত হয়। তবে রাতে এই গুলিকাণ্ডের বা গোলাগুলির কারণ সম্পর্কে এখনো অন্ধকারে হাঁটছে পুলিশ। Nora ko jaga khumlung ko koita nora dukan soi no thanai dong mani bai dong an mani bai dong har noita sini sung samang borok thage thamai pone josao thamai jong nora ko jina dong mani nora thanani jong so sung khoroi jong an logi ni bai jong solai jong man tai dukan soi jong lai mani no thala nya nai ga
Sila koi phungle ko khanar na. Wani naga, wani ko. Ayo sebenarnya apa kata? Wani se ko kha. Wani ko mane kaise ko naga. Ayo se popul ko din na. Mina nai kata. Ani ni bong kha. Hari Kumar Devan. Para Mongolia. দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করায় সোমবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর জারুইরং বাড়ি থেকে বা বাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে আজকে? তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা খারাপ পোস্ট পেয়েছে, পাওয়ার পরে আমাদের তেলিয়ামুড়া থানার মাননীয় ওসির কাছে লিঙ্কটা দিয়েছে যে নাম হচ্ছে তাজল মিয়া। আমি পরে জানার পরে আমরা তার ঠিকানা জানতে পারি। তার বাড়ি জারুইরং বাড়ি এবং সে মাননীয় প্রধানমন্ত্রী দেশ বিরোধী একটা কমেন্ট পোস্ট দিয়েছে। সেই সুবাদে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মূলে তাকে আমরা ধরে থানাতে নিয়ে আসি। তার বাড়ি কোন জায়গাতে? জারুইরং বাড়ি। তার বাড়ি জারুইরং। তার বয়স কত? তার বয়স অনুমানিক 39 বছর। পেশায় কি করে? পেশায় একজন গাড়ি চালক। এখন কিছু জানা গেছে কি কারণে এই ধরনের তার পোস্ট বা কিছু আপনার তদন্তে কিছু বেরিয়ে এসেছে? প্রাথমিক তদন্তে আমরা জাস্ট পোস্ট পেয়েছি, এখন তারা থানাতে নিয়ে আসি, দেখবে আমাদের অথরিটি দেখবে নেক্সট কি আইনানুগ ব্যবস্থা নেই। অবৈধভাবে 11টি গরু নিয়ে বোলেরো গাড়িতে করে ফটিকরায় থানাধীন ফটিকরায় বাজার এলাকা থেকে গত 4 মে একটি মাল বোঝাই গাড়ি আটক করেছিল পুলিশ। চার 5/2025 তারিখ একটা গরু গাড়ি ক্যাটল স্মাগলিংয়ের পারপাসে 11টা গরু ছিল সেখানে। তো ওই গাড়ি আমরা ডিটেন করি ভেহিকেল চেকিংয়ের সময়। তখন যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায়। তো আজকে ওই যে ড্রাইভার পালিয়ে গেছিলো তখন আমরা ড্রাইভারকে সবাই চিনতে পারে এবং ড্রাইভার তখন আইডেন্টিফাই হয়ে যায়। ড্রাইভারের নাম ছিল স্বপন দে। তো আজকে আমরা রেড করি যে স্বপন দের বাড়িতে, ওখানে রেড করার পর স্বপন দেকে আমরা অ্যারেস্ট করি। ওই কেস নাম্বার হলো 15/2025 15-15 আন্ডার সেকশন 11D দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যানিমাল অ্যাক্ট। আচ্ছা, এবং কোর্টে ফরওয়ার্ড করি। স্বপনদের বাড়ি কোন এলাকাতে? বাড়ি কৃষ্ণনগরের দিয়াতে। আচ্ছা, আজকে সে কোর্টে বলা হয়। আচ্ছা, আজকে সকালে অ্যারেস্ট করছেন না কৃষ্ণনগর স্থিত তার বাড়ি থেকে? আচ্ছা, যিনি গরুর মালিক ছিল তাদের কোনো পাওয়া গেছে খবর? এখনো ইনভেস্টিগেশন চলছে। আচ্ছা, আর গাড়িটা বর্তমানে কোথায় আছে? বর্তমানে পিএস কাস্টডিতে। গাড়িরও ইনভেস্টিগেশন চলছে। ধন্যবাদ। গ্যাস সিলিন্ডারে রেগুলেটর ব্লাস্ট করে অরবিন্দ পার্ক এলাকায় এক বাড়িতে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। গ্যাস অন করছিলি
আগুনটা গ্যাস সিলিন্ডার রেগুলেটরটা ব্লাস্ট করে, যে কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। তো এই এলাকারই দাদা এবং প্রতিবেশীদের সক্রিয়তায় বস্তা ভিজিয়ে সেটার উপরে মুড়ে দেওয়ায়, কাপড় মুড়ে দেওয়ায় আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে এবং পরবর্তীকালে সিলিন্ডারটা ঘরের বাইরে নিয়ে আসে। সিলিন্ডারে আগুন লাগার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? না না, হয়নি। ভারতের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যে কড়ায় বলাই যেতে পারে বিশালগড় থানা পুলিশের হাতে আটক এক। আজকে সকালে একটা কেস রেজিস্টার হয়েছিল আমাদের এখানে, ফেসবুকে ডেরোগেটরি মানে স্টেটমেন্ট দেওয়ার জন্য বা শেয়ার করার জন্য ইউনিয়ন হোম মিনিস্টার ইউনিয়ন হোম মিনিস্টার অভিষেক ব্যাপারে। তো ওই কেসটার মধ্যে জাহিদ উদ্দিন বলে একজনকে আমরা আটক করি। তারপর সাবসিকুয়েন্টলি আরেকটা ইনফরমেশান আসে, আলু মিয়া বলে একজন, বাড়ি ওয়েস্ট লক্ষ্মীবিল, ওখানেও ওই ব্যক্তি শেয়ার করেছিল সেম ডেলিগেটেড স্টেটমেন্ট বা মানে ইউনিয়ন হোম মিনিস্টারের বিরুদ্ধে। তো যার জন্য আমরা এই কেসটার মধ্যে 34 নাম্বার কেসের মধ্যে ওনাকেও বুক করি। আগরতলা মেলার মাঠে সিপিআইএম জেলা অফিস ভানু ঘোষ স্মৃতি ভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। কথা বলেছি এবং আমরা চাক্ষুষ এখানে দেখে এসেছি যেরকম বাড়িঘরের অবস্থা, শিলাবৃষ্টি পড়ার পর টিনগুলি বড় বড় ফুটো হয়ে গেছে, বৃষ্টি পড়লে পরেই এখন ঘরের ভিতরে পড়ে বিছানাপত্র সব ভিজে গেছে। এরকম অবস্থায় সরকারের তরফ থেকে বাড়িঘরের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দেওয়া এটা সময় সাপেক্ষের ব্যাপার। আমাদের দাবি হচ্ছে এখন যদি আজকেই যদি বৃষ্টি আসে রাত্রেবেলা ওরা থাকতে পারবে না, শিশু বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র বিছানা টিছানা নিয়ে তারা থাকতে পারবে না। আমাদের দাবি হলো ইমিডিয়েট তাদের কিছু ক্যাশ টাকা দিয়ে পলিটিনের ব্যবস্থা করে দেওয়া, যাতে অল্প কয়েকদিনের জন্য যাতে তারা বাড়িঘরে থাকতে পারে। তারপরে প্রপার ইনকোয়ারি করে যারা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের জন্য সেখানে টিনের ছাউনির ব্যবস্থা করে দেওয়া, নতুনভাবে সেখানে থাকার মতো অবস্থা তৈরি করে দেওয়া, এই দাবিটা আমরা করছি। তাছাড়া আমরা দেখেছি তহসিলদার আমাদের কাছে স্বীকার করেছেন তাদের ম্যান পাওয়ার কম, এসডিএমও বলেছে তাদের ম্যান পাওয়ার কম। আমরা ওএসডিএম এর সাথে যখন কথা বলছিলাম, ওএসডিএম বলছে না এই কথাটা তো ঠিক না, আমাদের ম্যান পাওয়ারটা কম না, আমাদের এখানে ফিল্ড স্টাফ আছে তহসিলদারদের, তারপরে এখানে ভিলেজ কমিটি, পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবরা আছে, তারাই তো সেখানে কাজ করবেন, আমাদের সেখানে স্টাফ ম্যান পাওয়ার শর্টেজ হওয়ার কথা না। উনি এই কথা বললেন, কিন্তু এসডিএম বললেন যে আমরা প্রপার ইনকোয়ারি করতে পারছি না, আমাদের ডিউ টু শর্টেজ অফ স্টাফ। আমরা ডিএম সাহেবের কাছে বলেছি যে সব জায়গায় এই 2 দিন চলে গেলে এখনো ইনকোয়ারি হয়নি। আমরা যে কয়েকটা এলাকা, এখানে শানখোলা ভিলেজ এলাকার রাধারামবাড়ি এলাকা, সোনারাম ভিলেজের সেখানে জারাইবাড়ি এলাকা, 100-150 পরিবার এফেক্টেড, এখন পর্যন্ত সরকারি কোনো লোক সেখানে যায়নি। তারা পরিষ্কার বলেছেন, মহিলারাও সেখানে বলেছেন তাদের বাড়ি করে থাকার মতো অবস্থা নেই। তো আমরা দাবি করব সরকারের তরফ থেকে যাতে ইমিডিয়েট এনকোয়ারির ব্যবস্থা করে একজন ক্ষতিগ্রস্ত যাতে তারা বঞ্চিত না হয়, সেটা আমরা দাবি রাখছি।
আর একটা বিষয় হলো এখানে যারা প্রণব দেব বর্মা, মোহনপুর মহকুমা সম্পাদক সুদীপ দেবনাথ, আমি সহ আমাদের জেলা নেতৃবৃন্দ এবং মোহনপুর মহকুমা নেতৃবৃন্দ একটা টিম, সেখানে নারী নেত্রীরা ছিলেন, পার্টি নেতৃবৃন্দও ছিলেন। গত পরশুদিন দুপুরের পর, এটা 1-1:30 হবে, প্রচণ্ড রকমের শিলাবৃষ্টি হয় সিমনা বিধানসভা কেন্দ্রের একটা বিস্তীর্ণ এলাকার মধ্যে। শিলাবৃষ্টির ফলে ভয়ানক ক্ষতি হয় সেই এলাকার মানুষের। ক্ষতির পরিমাণ এখনো হিসেব করে দেখা হয়নি, কিন্তু অনুমান করা হচ্ছে যাদের ক্ষতি হয়েছে তারা এই ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে, এবং সরকারের দিক থেকে যদি সহযোগিতা না করা হয় তাহলে এই বিপন্ন মানুষগুলোর বিপদ আরো বাড়বে। এ হচ্ছে প্রথম কথা। আমরা কয়েক ঘন্টা ধরে সেই এলাকাগুলো আমরা ঘুরে দেখেছি মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ। এলাকাগুলো হচ্ছে ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের একটা অংশ, রামশঙ্কর, সোনারাম, শানখোলা এবং পূর্ব সিমনা, এগুলো বাকিগুলো ভিলেজ কমিটি। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, প্রথমটা যেটা বললাম ঈশানপুর, বাকিটা সব ভিলেজ কমিটি। এই এলাকার 258টা পরিবার এখন পর্যন্ত হিসেবে সরকারিভাবে যেটা জানানো হয়েছে আমাদের, অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অনেক বেশি হবে। তারাও স্বীকার করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রথমেই গিয়ে সেই এলাকাতে তহসিল অফিসে গেছি, তহসিলদারের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। তথ্যে আমরা যা জানতে পেরেছি যে কয়েকটা স্কুলে তারা ক্যাম্প করেছেন। একটা হচ্ছে বালুয়াছড়া, সেখানে 43 পরিবার আছে, আর হচ্ছে চণ্ডীছড়া 38 পরিবার, শানখোলা 56 পরিবার, আখালিয়াছড়া 115 পরিবার। হিসেব করে দেখা যাচ্ছে যে আরও এমন অনেক পরিবার আছে যারা বাড়ি ঘরে গরু, গবাদি পশু, ছাগল বা হাঁস মুরগি অথবা শূকর এসব ফেলে বাড়ি থেকে তারা বেরিয়ে আসেনি। যেভাবেই হোক কষ্ট করে হলেও তারা বাড়িতেই আছেন, ক্ষতিগ্রস্ত হলেও তারা বাড়িতেই আছেন। এই হচ্ছে চিত্র। এখন আমাদের দিক থেকে বক্তব্য সেখানে ছিল, সেটা হচ্ছে যে আপনারা যারা সেখানে স্কুলে আছে তাদেরকে আপনারা কিভাবে সাহায্য করেছেন। তখন তহসিলদার বলছিলেন যে শুকনো খাবার দেওয়া হয়েছে, ডাক্তার ভিজিট করেছে, ক্যাম্পগুলোতে পানীয় জল দেওয়া হয়েছে এবং দুবেলা ভাত দেওয়া হয়েছে খাবার, আর বাচ্চাদের জন্য তারা দুধ দিয়েছেন। চিড়েমুড়ির কথাই বলেছেন, শুকনো খাবার ক্যাম্পের মধ্যে। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষ যারা আসেননি, বাড়ি ঘরে আছেন, এবার স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 4 নং ওয়ার্ড পাহাড়পুরে। আমি মাইয়ার কোর্সের লাই, মাইয়ার কোর্স তো পাইছি না, আবার কেস করছি। কার বিরুদ্ধে কেস করছেন? আমার মাইয়ার কোর্স ননের লাই। কার বিরুদ্ধে করছেন কেসটা? আমি আমার মায়ের যেমত আছেন আপনার কাছে অনুরোধের দূরে। মায়ের নাম নাজমা আক্তার। জামার নাম? জামার নাম আবু তাহের। আমার নাম নাসিম। বিয়ে করেছেন যে? বিয়ে হয়েছে 12 বছর। বিয়ের পর থেকে কোনো সমস্যা হতেছিল না? হ্যাঁ, এমনি সমস্যা চলতে আছে। মায়ের বয়স 29 বছর। ছেলে মেয়ে আছে না? 10 বছর যে ছেলে আছে একটা, মাদ্রাসা করে বিচার আচার করলে এমনি মানে। আর মানুষেও যদি আলো বাজার যেখানে যা সন্দেহ করে মারধর করতে আছে। আর আমি তো আমি কোনো হালাইতে পারি না, তো নিজে ডাক্তারের কাছে লই যাই, আমি অনেক কিছু করি, একটু ওখানে দেয় না। আর একদিনকে মরে যেতে লাগছিল,
আগরতলা যে বিক্রি নিয়েছি বাসায় আনছি আরও একবার আনছিল মেলা করতে আনছি বাসায় এর একটা টাকা দিচ্ছি আর কি টাকা দিব আমরা এটা ব্যবসা করি লেংড়ি ব্যবসা করি অনেক কিছু মাছ দুর্গতা আছে বাড়ি পাহাড়পুর ধরে জামার বাড়ি সূর্যনগর একই গ্রাম পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েত একই পঞ্চায়েতের লোকেরা জানাইছেন নি আপনারা লোকেরা জানাইছি হ্যাঁ লোকেরা জানাইছি আবার মেম্বার চেয়ারম্যান সবাই জানাইছি আপনারা তো তোমার জন এটা না তোমার জন স্বামী নেই খেয়াল আপনারা তুমি আইলে আইনের ঘরে যাও আমি আমার কিচ্ছু কিনে আমার মাথা ঠিক নেই আমি রেশন করতো কি এর কাঠ মাটের এর আমি কাঁদতে কাঁদতে দমর দিচ্ছি আমি কে এর কোচ পেয়েছি মেম্বারে জানাইছি তুমি এখানে যাও কেন আমি একলা আছি বাড়িতে কেউ নেই আপনার সংসারের ভিত্তি আমি এল্লাই আছি আমার মায়ের পোস্ট চাই আমার স্বামীও কোনো না কে এইটা জন আমার কাছে অনুরোধের দূরে আছি আপনার কাছে এল্লাই আছি পুলিশের কাছে আইছিল পুলিশে কি কইছে পুলিশে কইছে আচ্ছা আপনারা যান আপনার মাইয়া খোঁজ করে লই দিন আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন কার বিরুদ্ধে জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের নাম কি আবু তাহের আরে কয়েকবার বিচার হয়েছে অনেক মেম্বার চেয়ারম্যান হয়েছে বুঝা টুজা দেয় 15 দিন থানা বালা 1 মাস থানা বালা শুধু এড়িয়ে চলতে আছে ব্যবসা করে আরবার মাইয়ার একদিনকে নিতে গেলে যে লাগতলা হসপিটাল কই এটা বেশি লাগবে এরপরে জনে আবার মাইয়া কেমনে দোকানও গেছিল না বাথরুমও গেছিল মাইয়া হাল দিয়ে নামিয়ে গাড়ি একটা করে বাড়িতে বসছে মা আমারে বাঁচাও আমি কেমনে বাঁচি যে চাও আমার এই সমস্যা করতে লাগছিল জি তোমার বাবু নাকি তুমি যাও আবার সুন্দর বাবু তোমার একটা বাচ্চা আছে ও না মা আমি হাইলে তুমি আমার ভিক্ষা করে খাবো দরকার আমি রিক্সা চালাইনার কাছে দরকার আমি তুমি যদি যাও খাবো আমি যাও খাবো তো আমার এই জামাই স্বামীর করে দিয়ে না আমার মা আমার মারি লেবো আবার পরশুদিন কাজ হয়েছে তো তোরা মাঝিরে আর কইতে শালির ঘরে শালি তোরা মাঝিরে 7 লাখ টাকা রাখছি তোরা খুন করি থানাত বড়ি আচ্ছা গরু কে কইতাছে এটা স্বামী জামাই কইতাছে তাই জামাই বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির হলে সরকারি দপ্তরের আধিকারিক ও বিধায়কদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা নিজেরা যদি এটা এই ঘটনা ডিএম সাহেবের অফিসে প্রত্যেক মাসে মিটিং হয়, যেটা ডিএম সাহেব বলছিল যুদ্ধক্ষেত্রে প্রমাণ করেছে এবং গোটা বিশ্বকে ভারতবর্ষ কি করতে পারে এটা কিন্তু ভারতের বীর সেনারা প্রত্যেককে বুঝিয়ে দিয়েছে ইতিমধ্যে মোদীজির নেতৃত্বে। আমরা দেখেছি বিভিন্নভাবে ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এটাকে নিয়ে একটা বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এটা প্রোপাগান্ডা মানুষকে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে এবং এই প্রোপাগান্ডা আমাদের দেশের রাজ্যের নাগরিকরা করছে। এটা অত্যন্ত এটা স্পর্শকাতর বিষয়। কিভাবে মক ড্রিল হবে, কিভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে আমরা মানুষকে রক্ষা করব সেই বিষয়ে পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতবর্ষ কি করতে পারে এইটাও ভারতের সেনাবাহিনীরা দেখিয়েছে। কিন্তু এই যে প্রোপাগান্ডা, এই যে ভারত বিদ্বেষী কিছু কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এবং এই যুদ্ধে ভারতের সঠিক যে ভূমিকাটা, পাকিস্তানের 13টা এয়ারবেস নষ্ট করেছে, পাকিস্তানের 100-র উপর জঙ্গিকে মেরেছে। কালকে মোদিজির বক্তব্য কি বলেছেন? টেররিস্ট এন্ড টক, মানে আলোচনা এবং টেররিজম একসঙ্গে চলবে না। টেররিজম এবং ট্রেড, সন্ত্রাসবাদ এবং ব্যবসা একসঙ্গে চলবে না। আর কি বলেছেন? খুন और पानी एक साथ नहीं बहेगा। কত গুরুত্বপূর্ণ কথা মোদিজি বলেছেন এবং বলেছেন ভারতবর্ষকে পরমাণুর ভয় কেউ যেন না দেখায় এবং যদি পাকিস্তানের সঙ্গে কথা হয়
আমাদের সিএম সাহেব একটা লঞ্চ করেছেন স্কিম, এই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে 12 নং ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহার বিরুদ্ধে ক্ষোভে উগরে দিলেন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অফিস সেক্রেটারি পায়েল দাস। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। নিষ্ঠা অনুযায়ী চলছি, তাহলে কোন জায়গায় আমি দল বিরোধী কাজ করছি? আজকে এই প্রেসিডেন্ট নামে এরকম অপপ্রচার, দেশ বিরোধী কাজ, দল বিরোধী কাজ করছে, আর কথায় কথায় খালি বলছে আমি বিরোধী। আমি বুঝি না বিরোধী কথাটা পর্যন্ত আজকের এই সংবাদটা পৌঁছাবেন যেন আমি ন্যায়ের দাবিতে এগিয়ে যেতে পারি। রাজ্য সরকার পর্যন্ত এটারও কোনো রকম সুরাহা হয়নি। এখন মেইনলি আপনাদের মাধ্যমে আমি চাইছি যেন এই আজকের এই সাংবাদিক সম্মেলনটাকে ব্যাপকভাবে দেখানো হয়, রাজ্যের এবং ভারতবর্ষের শেষ পর্যায়ে যেন এটা নেওয়া হয়, এবং আমি যেন এই গত ঘটনাটা এবং এই ঘটনাটা আমি আপনাদেরকে আমি ক্লিপটা একটু নিজ হাতে দেখিয়ে দিই এবং সবটা এখানে পরিষ্কার হয়ে যাবে। মোবাইলটা তো বর্তমানে কর্পোরেটরের কাছে আছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলছি, যে সময়টায় আমি আগে একটু ভিডিও ক্লিপটা আপনাদেরকে তুলে দেব। এবার আমি আরেকটাও কথা, এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে যে কর্পোরেটর সহ আরও 3 জন এখানে ছিল উপস্থিত, যেটা সম্পূর্ণভাবে আগের দিন আমাকে থ্রেট দেওয়া হয়েছে যে আমি ওনার এগেনস্টে সঠিক আমার ঘটনাটা 80 জন 86 জনের সাক্ষী যাদের সামনে ঘটনাটা হয়েছিল তার এগেনস্টে গিয়ে আমি থানায় মামলা করেছি, আইনকে সম্মান জানিয়ে, সংবিধানকে সম্মান জানিয়ে। তারই বদলা নেওয়ার জন্য উনি আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি ওনাকে কিছু করতে পারিনি আইনের দ্বারস্থ হয়েও, কিন্তু উনি আমাকে জেলে পাঠাবে, এবং সেই হুমকি দিয়ে পরদিন এই ঘটনাটা উনি করেছেন। আপনার একটা জিনিস এখানে পরিষ্কার হয়ে যায়, মোবাইলটা যদি আমাকে বলা হয়েছে জিপিএস ট্র্যাক করে মোবাইলটা পাওয়া গেছে, যদি জিপিএস ট্র্যাক করা হয়, পুলিশের দ্বারস্থ যদি হয়, পুলিশের আধিকারী নিজ হাতে, সেটা জঙ্গলে থাকুক, আগুনে থাকুক, যেই জায়গাতেই থাকুক, নিজ হাতে ফোন উদ্ধার করবে। আর যদি কেউ সন্দেহমূলক থেকে থাকে বা অভিযুক্ত যেই থাকুক সাক্ষী প্রমাণ সহ, সেটা মোবাইল ফোনটাকে সিজ করা হবে অ্যাকর্ডিং টু ল। হ্যাঁ, এইরকম কিছুই করিনি। আমি পুলিশকেও জিজ্ঞেস করেছিলাম যে মোবাইল ফোনটাকে আপনারা সিজ করেছেন বা ফোনটা উদ্ধার কে করেছে। 3 দিন পর আমি এই ভিডিওটা পেয়েছি। তো এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করে আমাকে বদনাম করার। দেখুন, আমি আমার রাজনীতিক ময়দানে আসা বিগত 10 বছর, রাজনীতির ময়দান থেকে এমনটা না, আমার এরকম কোনো মানসিকতা চিন্তাধারা নেই যে রাজনীতি করে আমি পয়সা উপার্জন করব। নিজে আমার বাড়িতে শিক্ষিত আমার ভাইয়ের ওয়াইফ আছে, ভাই আছে, আমি কখনো আজ 10 বছরে বলতে পারবো না যে আমি কখনো দলের কাছ থেকে নিজের জন্য কিছু চেয়েছি বা নিজের পরিবারের জন্য। আমি সমাজের কাজ করি, সমাজের জন্য কাজ করতে আমি পছন্দ করি। এই জায়গাতে আমি আরেকটা জিনিস জানতে পেরেছি, আমি জানি না যে এটা এখন সংবাদ মাধ্যমে তুলে ধরা ঠিক হবে কি না। উনি নিজ মুখে বলেছে এবং ওনার দ্বারা প্রচারিত হয়েছে ব্যাপারটা যে আমাকে জাস্টিস কেন দেওয়া হয়নি। আমি এটাও আজ আপনাদের সম্মুখে বসে ডিক্লেয়ার করতে চাই। আমার ব্যক্তিগত বিষয়, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল এবং অনেকেই চেয়েছিল, অনেক মিডিয়ার ভাইরা বন্ধুরা, যেন আমি আমাকে নিজে প্রকাশ করি। দেখুন, আমি একজন ট্রান্সজেন্ডার মহিলা এবং 2021 সালে আমার সার্জারি হওয়ার পর থেকে সর্বপ্রথম 17টা রাজ্যে ট্রান্সজেন্ডার বোর্ড শাসিত অঞ্চল রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে, এবং উনি সবসময় বলে একটা কথাই যে আমাদের নাকি রাজনীতি করার কোনো অধিকার নেই, আমাদের সংবিধান নাকি কোনো অধিকার দেয় না। ট্রান্সজেন্ডার অ্যাক্ট 2019 অ্যান্ড রুলস 2020 সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করা আছে যে আমাদের অধিকার নিয়ে আমরা বাঁচতে পারবো। এবং রাজ্যে আমার এই যে
পরিস্থিতিতে রাজনৈতিক ফিল্ডে আসার একটাই মানে, এবং বহু বাচ্চারা রয়েছে যারা বিভ্রান্ত হয়ে আছে, তারা কোন লাইনে দাঁড়িয়ে নিজেদের মতদান করবে। আমার উদ্দেশ্য আর মোটিভ হলো একটাই, যেন সরকারের অধীনস্থ থেকে আমি সেই সব দিশাভঙ্গ বাচ্চাদের যেন সরকারের সঠিক পথে আনতে পারি। এবং আরেকটু কথা আমি বলতে চাই যে উনি বারবার এই একটাই মানে প্রসঙ্গ তুলে যাচ্ছে যে আমি একজন ট্রান্স উইমেন বলে নাকি সরকার আমাকে জাস্টিস দেয়নি। যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে বলবো আমি যে এটা খুবই নিন্দাজনক বিষয়, যেই জায়গাতে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সংবিধান গৌরব অভিযানের মতো কর্মসূচি নিয়ে রেখেছি, সেই জায়গাতে একজন সাধারণ কর্পোরেটর কি করে বলতে পারে যে সংবিধানের নীতি আদর্শর বাইরে গিয়ে যে সংবিধান নাকি আমাদের মতো মানুষকে অধিকার দেয় না নিজের মতো করে চলার জন্য। এবং তুমি চলো অক্ষরে বলছেন তারা যাব চলো তুমি তো নিজে সাক্ষী নাকি আমরা তো আসি আমরা সাক্ষী নেই না সাক্ষী না মানে ভাঙ্গিয়া এখানে পুরা ভাঙ্গিয়া একবার ইয়ে আসল দিছে আসল দেশে মোবাইল দিতে দাও অক্ষরে মোবাইলে এটা করে দাও চলো জয়রাল তুমি সহ চলো অক্ষরে ভাই কেমনে তো কইছে জোলাইবাড়ি থেকে বিলোনিয়ার বিকল্প জাতীয় সড়কের গুণগত মান নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখীন হলেন এক যুবক। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ উচ্ছ্বাস সামাজিক সংস্থার ডাকে আজ আসার জন্য। কাল রাত আনুমানিক 8টা সাড়ে 8টার সময় আমি রাস্তা দিয়ে যখন আসার সময় যে 108 জাতীয় সড়ক, যেটা ইন্দু বাংলা বর্ডার থেকে জোলাইবাড়ি পর্যন্ত, ওটার মেনটেনেন্স চলছে বলল সবাই। তো রাস্তাতে প্রচুর পরিমাণে গর্ত করে রেখে দিয়েছে, এখানে কোনো সাইনবোর্ড লেখা নেই, কোনো কিছু লেখা নেই। তো রাত্রিবেলা যখন আমি আসছিলাম তখন ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তো তারপর অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় আমি খুব দ্রুত চিকিৎসা পেয়েছি। তো আমি ধন্যবাদ জানাবো জোলাইবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরকে আমাকে সাহায্য করার জন্য। তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, যে রাস্তাটা ওরা করছে বা মেনটেনেন্স করছে, মনে হয় খুবই নিম্নমানের রাস্তা করা হয়েছে, না হলে এত মেনটেনেন্স করা মনে হয় আমার দরকার হয় না, আমি মনে করি। তো আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের এমএলএ সাহেব রয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া স্যারকে আমি একটু জানান দিতে চাই যে স্যার কাইন্ডলি একটু যদি ব্যবস্থা দেখুন, সাধারণ মানুষ চলতে খুবই কষ্ট হচ্ছে। তারপর আমি বলতে চাইব মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী স্যারকে, স্যার একটু যদি কাইন্ডলি আমাদের এই রাস্তাটা, যেহেতু ন্যাশনাল হাইওয়ে, পথ চলতি মানুষ যেতে অসুবিধা হয়, আপনাদের মাধ্যমে আমি মাননীয় আমাদের 2 এমপি রয়েছেন যারা কেন্দ্রীয় সরকারের সাথে রয়েছেন, বিপ্লব কুমার দেব, কৃতি সিং দেববর্মা যিনি রয়েছেন, ওদেরও আমি এই মেসেজটা দিতে চাই। কাইন্ডলি যেহেতু এই ন্যাশনাল হাইওয়ে যেহেতু
NHIDCL নিয়ন্ত্রণ করলে, সুতরাং আপনারা যদি একটু এই নিয়ে একটু যিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রয়েছেন নীতিন গডকরি স্যার, উনি আমার মতে ভারতবর্ষে ওনার মতো ট্রান্সপোর্ট মিনিস্টার আর হয়নি। সুতরাং আপনারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন তাহলে পথ চলতি সাধারণ মানুষ একটু সুবিধা ভোগ করে, এটাই আমার বলার। আর আমি নিজেই সিরিয়াসভাবে ইনজুর্ড, হসপিটাল আমাকে ট্রিটমেন্ট করেছে, ধন্যবাদ। স্বাস্থ্য বিমার কার্ড থাকার কারণে আমি হয়তো বা বেঁচে ফিরলাম। তো এতটুকুই আমি সাংবাদিক বন্ধুদের বলবো, এই মেসেজটা যাতে জোলাইবাড়ির বাসীর স্বার্থে যাতে এই মেসেজটা আমাদের যত যারা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওদের পৌঁছানোর জন্য, আর যারা এই রাস্তার কাজ করছে কাইন্ডলি কোনো বোর্ড লাগিয়ে বা কোনো সিম্বল দিয়ে যাতে কাজ করে, না হলে রাত্রিবেলা পথ চলতি মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। ধন্যবাদ। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিকরায় লালডহর গ্রামের বনমালী দেব এবং শিবানী চৌধুরী দেবের 19 বছরের মেয়ে বিপাশা দেব এবছর আগরতলা শিশু বিহার স্কুল থেকে কমার্স নিয়ে পড়াশোনা করে। সিবিএসই পরীক্ষায় 95.6% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করে কুমারঘাট মহকুমার নাম উজ্জ্বল করে সে। খুব খুশি এবং আমি চাই ভবিষ্যতেও যাতে আরো এগিয়ে যাক, আর ওর চেষ্টার কোনো ত্রুটি নেই, খুব চেষ্টা করেছে আর ওর রেজাল্ট পেয়ে আমরা খুব আনন্দিত। আচ্ছা, গোটা আত্মীয় স্বজন সবাই খুশি? হ্যাঁ, সবাই খুশি। আচ্ছা, পরিবারে কারা কারা আছে? তাই ছাড়া আমাদের পরিবারে আমরা দুজন, তারপরে ওর পিসি একজন আছেন। আচ্ছা, আমার ওরা ভাই বোন ছেলে মেয়ে দুইজন, আমরা 5 জন। আমরা খবর শুনে যখন আপনার বাসভবনে আসলাম দেখলাম যে তার সহকর্মী এবং অনেক জুনিয়র সিনিয়ররাও এসেছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবে? ওদের ছোটদের উদ্দেশ্যে তো এটাই বলবো যে পড়াশোনাটা মানে ভালো করে মন দিয়ে করার জন্য, যাতে রেজাল্ট ভবিষ্যতে ভালো হয়, এটাই বলার। ধন্যবাদ। খুশি, আমার আত্মীয়স্বজনরা সবাই খুশি হয়েছে এই রেজাল্টে। আচ্ছা, তো আগামী দিনে আপনার মেয়েকে কি নিয়ে এগোতে চাইছেন? চেষ্টা করব মেয়েটার ইচ্ছা ফুলফিল করার জন্য। আচ্ছা, তাই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত করবেন আপনারা? চেষ্টা করব, বাস্তবায়িত পুরোটা হবে না হবে না এটা তো আলাদা ব্যাপার, চেষ্টা চালিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ। আমার নাম বিপাশা দেব, বাবার নাম বনমালী দেব এবং মার নাম শিবানী চৌধুরী দেব। আমার আজকে সিবিএসই রেজাল্ট বের হলো ক্লাস 12-এর। আমি শিশু বিহার থেকে 11-12 পড়লাম, কমার্স নিয়েছিলাম, আর আজকে রেজাল্টটা বের হলো। আমি 95.6% পেয়েছি এবং আমি আমার 10th কমপ্লিট করেছি হলি ক্রস স্কুল কুমারঘাট থেকে। কুমারঘাটেই পড়াশোনা করেছি, তারপর চলে গেছিলাম আগরতলাতে 2 বছর পড়েছি। আচ্ছা, এই সাফল্যের পেছনে কারা কারা অবদান আছে? মা, বাবা, আত্মীয় স্বজন সবাই, ভাই বোন সবাই আমাকে খুব সাপোর্ট করেছে পড়াশোনার ব্যাপারে। সাথে সাথে আমার একদম ছোটোর থেকে নার্সারির থেকে যে টিউটার ছিলেন ওনার থেকে ধরে একদম যে এখন রিসেন্ট টিচার আছেন, ওরা খুব বেশি সাপোর্ট করেছেন আমাকে, একদম একদম A to Z পুরা গাইড করেছেন পড়াশোনাকে নিয়ে। ওদের কাছে আমি খুব গ্রেটফুল আছি। আচ্ছা, ছোটদের উদ্দেশ্যে এবং বড়দের উদ্দেশ্যে কি বলবে? ছোটদের উদ্দেশ্যে
কি মানে নার্ভাস না হলেই হয়, কারণ 10 আর 12 এমন যতটুক আমরা কঠিন ভাবি এত কঠিন না। যদি নার্ভাস না হয়ে পরীক্ষা দিই তাহলে অনেকটাই মার্কস ভালো হয়, আর যদি পরীক্ষাতে গিয়ে নার্ভাসনেস এসে যায় তখন মার্কস অনেকটাই কমে যায়। এটা ছোটোদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে আমাকে আশীর্বাদ করবেন যাতে আরও ভালো রেজাল্ট করতে পারি সামনে। আচ্ছা, তোমার আগামী দিনের স্বপ্ন কি? কি নিয়ে এগোতে চাইছো? এখন BBA করব, 3 ইয়ার্সের একটা কোর্স আছে ওটা করব, তারপর MBA করব, আর তারপর আমার খুবই ইচ্ছা আছে যে কোনো একটা MNC-তে কিছু বছর কাজ করার। আচ্ছা, ছোটবেলা থেকে এখন অব্দি ঘরের মা বেশি আদর করতো না বাবু বেশি আদর করতো? দুজনেই আদর করতো, কিন্তু মা বেশি মারতো, বাবা মারে না। থ্যাংক ইউ। রাস্তা সংস্কারের দাবিতে চাম্পা হাওর ব্রিজ সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে। Lama sing asik kebaik sing bahaya tongsi nai ba, sini sing no lama kahamari nai, sing hima nanggo, sing abri hamia kemang Himalaya sing asik. এখন আপনার দাবি কি? না হলে অবরোধ চলবো না? আমরা না রাস্তা না হলে আমরা রাস্তা হলেই লাগবো। হ্যাঁ, আমরা থেকে বাংলা সময় রাস্তা আমরা কয়দিন লাগবো কো? হ্যাঁ, 15, 20, 30, 40 বছর হইতাছে এই রাস্তা কেরা হয় না, এটা হলেই লাগবো। আইসিনি কেউ এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিক কেউ আইসিনি? না, ওখানে কেউ আইছে না। মানে আপনারা রাস্তার দাবি পূরণ না হলে আপনারা অবরোধ তুলতেন না? না। কোন জায়গার রাস্তা এটা? চাম্পার বাজার থেকে পূর্ব তকসে ফোন দাও। আপনারা কি আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? আগে একবার ব্লক রাস্তা ব্লক করছে, এই সময় একটা প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু 6 মাসের মধ্যে রাস্তা করবো গ্যারান্টি দিয়ে গেছে, কিন্তু কোনো পাত্তা নাই। 6 মাস 18 মাস দিয়ে গেছে এখনো। কে দিয়ে গেছিল গ্যারান্টিটা? এই সময় বিদ্যুৎ সাহেব। এখনো পর্যন্ত রাস্তা হয়েছে না? এখন কি হইতেছে না? হ্যাঁ, কি হইতেছে না? রাস্তা রাস্তা আপনারা কি বর্ষার দিনে খুব অসুবিধা হয় নাকি রাস্তা চলাচল? বর্ষার দিন না, কত দিন যাবত রাস্তাটা এই অবস্থা হয়েছে? 35 বছর যাবত। 35 বছর যাবত রাস্তাটা। মানে আপনারা দাবি করেন কিন্তু দাবি পূরণ হয় না? না, হয় না। এখন আপনারা রাস্তা অবরোধ করছেন না? দাবি পূরণ না হলে কি করবেন? আমরা থাকবো এখানে। কত পরিবার আছে এই রাস্তার? পরিবার বলতে হাজার হিসাব পরিবার আছে। দুইটা গাঁও সব তো। কয়টার থেকে শুরু করছিলেন অবরোধ? আমরা 9:30 থেকে শুরু করছি। আইসিনি কেউ প্রশাসনিক আধিকারিক? কেউ আসে না। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।